ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। সাধারণ পরিষদের অধিবেশন শুরু আজ। নিউ ইয়র্কে আক্তারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এনসিপি, জামায়াত, বিএনপির। দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই, বলছেন নেতারা। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ দিয়ে উপাচার্যের কাছে আবিদ উমামা কাদেররা ভোটার উপস্থিতির তালিকা প্রকাশ না করায় ক্ষোভ। বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নে পেছানো হয়েছে ডাকসু নির্বাচন, অভিযোগ ছাত্র শিবিরের। শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে অচল ক্যাম্পাস। এবং দেশে প্রথমবারের মতো পাইপলাইনে উড়োজাহাজে ফুয়েল সরবরাহ শুরু। ডিপোতে 2 ঘন্টায় 2.25 লাখ লিটার তেল সরবরাহের সক্ষমতা। নিরাপদ হবে পরিবহন। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন। আমি মেহেরিন অ্যানি, আমি গালিব ইবনে রিয়াজ। শুরুতে জানাবো জাতিসংঘের সাধারণ অধিবেশনের খবর। ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোরের সঙ্গে সাক্ষাতে এমন আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৩:৩০টায় নিউ ইয়র্ক পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান। সরকারের ৬ উপদেষ্টা সহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই ৩টি বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সাথে। সে সময় আবারও ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেন অধ্যাপক ইউনূস। ২৩ সেপ্টেম্বর থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন ডক্টর ইউনূস। একই সঙ্গে সেদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন তিনি। ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় দুপুর ১:৩০টায় জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় বক্তৃতা করবেন অন্তর্বর্তী সরকার প্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলাকে অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা হিসেবে দেখছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশি মাটিতে আওয়ামী লীগের এ ধরনের সন্ত্রাসী হামলা বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় বাংলাদেশ হাই কমিশনের, বলছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। সোমবার নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের কারণে অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাদের। বিক্ষোভের এক পর্যায়ে গাড়ির সামনে শুয়ে পড়েন কেউ কেউ। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছুঁড়ে মারে আওয়ামী দোসরদের একজন। বিদেশের মাটিতে আওয়ামী লীগের এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয়, বরং বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ, এমন বিবৃতি দিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। বিবৃতিতে দায়িত্বে অবহেলার দায়ে অবিলম্বে নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল সহ সব কর্মকর্তার চাকরি থেকে অব্যাহতির দাবি জানান তারা। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির মন্তব্য করেছেন, সরকারের অতিথিদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দূতাবাসের, তারা তা করতে ব্যর্থ হয়েছে।
একই অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির। আমরা দুইটা বড় দলের প্রতিনিধি আসছি, এনসিপি সহ। কোঅর্ডিনেশন থাকলে আমরা সব একসাথে আসলে আওয়ামী লীগের এখানে কারোর সাধ্য ছিল না এটার ধারে কাছে আসার জন্য। পরে হোটেলের সামনে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন। বলেন হাসিনার গুলিতেও তারা পিছু হটেনি, সামান্য ঘটনায় তাদের মনোবল ভাঙা যাবে না। এনসিপি নেতা এ সময় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিচার দাবি করেন। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে করবে। এটাতে আমরা আর অবাক হই না। এছাড়া জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের ওপর এই হামলাকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমি একটু আগে এই বিষয়ে আমাদের অবস্থা বললাম যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দেখছে। পরে ডিম ছোড়ার দায়ে মিজান নামের ওই ব্যক্তিকে আটক করে নিউ ইয়র্ক পুলিশ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়ে বিদেশে নিজ দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ সময় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগ তাদের কলঙ্কিত অধ্যায় আরও কলুষিত করেছে। রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চক্রান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না, আমাদের ভুললে চলবে না কত যুবক, কত শিশু, কত নারী এই এত বছরে এই আমাদের স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য। এই আওয়ামী লীগের দোষদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিহত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদারুলের মৃত্যুতে গভীর শোক জানান প্রধান উপদেষ্টা। সোমবার স্থানীয় সময় রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দিদারুল মানুষের ভালোবাসা শ্রদ্ধা করিয়েছিলেন, তার মৃত্যু পুরো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এ সময় তিনি তাদের হাতে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা, মা, 2 ছেলে, ভাইসহ পরিবারের অন্য সদস্যরা। আন্দোলন দমনে গত বছরের 17 জুলাই ওয়্যারলেস বার্তায় ডিএমপির সব ইউনিটকে ছাত্রদের সমাবেশে দেখা মাত্র চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান। এমন সাক্ষ্য দিয়েছেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর এএসআই কামরুল হাসান। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ পুলিশের এই কর্মকর্তা তার সাক্ষ্যতে বলেন, সেদিন ওয়্যারলেস বার্তায় ডিএমপি কমিশনারের সাথে যুক্ত ছিলেন তৎকালীন রামপুরা থানার ওসি। পরে ট্রাইব্যুনালে সেই অডিও বার্তা শোনানো হয়। এদিন আন্দোলন দমনে 20 জুলাই ও 4 আগস্ট হাসানুল ইনুর সাথে শেখ হাসিনার অডিও বার্তা ফরেন্সিক করে তাদের নিজেদের সেই প্রমাণ তুলে ধরেন সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞ। এছাড়াও এদিন ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়াতে 6 মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। শেখ হাসিনা এবং হাসানুল হক ইউনূস কথাবার্তার মাধ্যমে নির্ধারণ করে আন্দোলনকারীদের উপর বোমা বর্ষণ এবং গুলি করে হত্যার নির্দেশনা পরিকল্পনা করেছিলেন এবং তা পরবর্তীতে কার্যকরী হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব তার অধীনস্থদেরকে নির্দেশ দিচ্ছেন 2টা পার্ট। একটা হচ্ছে সর্বোচ্চ বল প্রয়োগ, এটা শুরুতে বলেছেন, পরবর্তীতে হাঁটু গেড়ে কোমরের নিচে গুলি করার নির্দেশ দিয়েছেন, সেই কথা বলেছেন। ডাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ নিয়ে এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ক্ষোভ ছাড়লেন পরাজিত প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে এসব অভিযোগ নিয়ে সরাসরি
ভিসি কার্যালয়ে উপস্থিত হন ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের সহ ৩ প্যানেলের বেশ কয়েকজন। এ সময় ভোটার উপস্থিতির তালিকা না দেয় ক্ষোভ প্রকাশ করেন তারা। নির্বাচনের ১৫ দিন পরও এ বিষয়ে প্রশাসন কোনো সদুত্তর দিতে পারেনি বলেও অভিযোগ তাদের। বিস্তারিত প্রতিবেদনে। ডাকসু নির্বাচনে পেরিয়েছে ১৫ দিন, কিন্তু এর মাঝে প্রার্থীদের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু না হবার অভিযোগ পড়েছে নির্বাচন কমিশনে। মঙ্গলবার দুপুরে ডাকসু নির্বাচনের নানা অভিযোগ নিয়ে ৩টি প্যানেলের পক্ষ থেকে ভিসি কার্যালয়ে উপস্থিত হয় ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের সহ বেশ কিছু প্রার্থী। ভিসি কার্যালয় থেকে বেরিয়ে ডাকসু নির্বাচনে অংশ নেয়া ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ভোটার উপস্থিতির তালিকা প্রকাশের গড়িমসি সন্দেহ বাড়াচ্ছে। প্রক্টর স্যার আমাদেরকে বলেছেন নীল খেতে জলজন্ত মানুষও বানিয়ে দিতে পারে তারা, ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নীল খেতে নাই। তাহলে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নীল খেতে নাই, কিন্তু নীলক্ষেতে সেরাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে, এর সত্যতা মিলেছে, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিল, তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি। সামগ্রিকভাবে আপনাদের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে আমরা সচেতন করছি, এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আরেক ভিপি প্রার্থী উমামা ফাতেমাও একই অভিযোগ করেন। নির্বাচনে ১৫ দিন পরেও প্রশাসন অভিযোগের ভিত্তিতে কোনো সদুত্তর দিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি। আমাদের যে ফিল্ড অ্যানালাইসিস, সেই ফিল্ড অ্যানালাইসিসে অনেকগুলো হলের ব্যাপারে আমাদের মধ্যে কনসার্ন তৈরি হয়েছে, যে হলগুলো যেমন জহুর হক হল, তারপর মুজিব হল, এই হলগুলো নিয়ে স্পেসিফিক কনসার্ন এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 2টি হলে ওই দিন পার্টিকুলারলি ভোটের দিনে এত পরিমাণ ভোটার টার্ন আউট হয়নি, কিন্তু সেই জায়গা থেকে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে প্রায় 87%, 88% কাস্টিং হচ্ছে, তখন আমরা বলেছি যে আমাদের জায়গা থেকে নর্মালি বলেছি ঠিক আছে আপনারা আপনাদের উপস্থিত তালিকাটা দেন, তাহলে এখানে সবার জন্য বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। বাক্সার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের একই সময় বলেন, নির্বাচিত প্রার্থীদের নিয়ে সংশয় নয়, নির্বাচন কমিশন নিয়ে সংশয় আছে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ তার। নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই, আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে। শিক্ষার্থীরা কয়েকটা বিষয় দ্বারা সন্দিহান, সংশয়ের মধ্যে আছে গুটি কয়েকটা বিষয় নিয়ে। আমরা সেগুলো শিক্ষার্থীরা খুবই ফরমালি তারা হচ্ছে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সেগুলো জানতে চায়। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025 ফাইনাল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, ডাকসু নিয়ে যে পরিমাণ যুদ্ধ ও যন্ত্রণা মাথায় নিতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের জন্য। বেশিরভাগ ক্ষেত্রে দলান্ধ, ভয়াবহ রকম সংকীর্ণ, কোনো ক্ষেত্রে রক্তাক্ত রাজনীতি পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলেছে। আমার মতো বুড়োরাও বীতশ্রদ্ধ কোনো ক্ষেত্রে, আমি নিজে এবং আমার শিক্ষার্থীদেরও একটা বড় অংশ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। রাজনীতির আলোচনা, গণতন্ত্রের আলোচনা আমরা বন্ধ রাখতে পারবো না এই কারণে, যদি এইসব ক্ষেত্রে ভালো মানুষ না যান, যদি এইসব ক্ষেত্রে তরুণরা আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে বড় মাপের শূন্যতা তৈরি হবে। এছাড়া শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে নির্বাচনের তারিখে পিছিয়ে একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মঙ্গলবার বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই অভিযোগ করেন। এতে বলা হয়, 3 দফা তারিখ পরিবর্তনের পর চলতি মাসের 25 সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের দিন নির্ধারণ করা হয়েছিল, কিন্তু প্রশাসন নিজেদের তৈরি করা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির অজুহাতে আবারও তারিখ পিছিয়ে 16 অক্টোবর নির্বাচনের দিন নির্ধারণ করেছে। ছাত্র শিবিরের দাবি, এটি কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ। ডাকসু নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা জানায় সংগঠনটি। এছাড়া ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগও করে ছাত্র শিবির।
এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে তৈরি হওয়া অচল অবস্থার নিরসনে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৈঠকের সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, বৈঠকের সর্বশেষ কি অবস্থা, আর এই অচল অবস্থা নিরসনে আসলে কি ধরনের সমাধান আসতে পারে, কিংবা আজকে এর সমাধান আসবে বলে মনে হচ্ছে? গালিব, ইতোমধ্যে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে এখানে কর্মকর্তা কর্মচারীরা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বসেছিলেন। এর মধ্যে কোনো শিক্ষক প্রতিনিধি ছিল না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে গণসংযোগ দপ্তরের প্রশাসক তিনি যেটি জানিয়েছেন যে পরবর্তী সময়ে উপাচার্য যেহেতু ঢাকায় আছেন, তিনি ফিরলে পরবর্তীতে আজকে সন্ধ্যার সময়ও শিক্ষকদের সাথে, শিক্ষক প্রতিনিধিদের সাথে বসার একটা সম্ভাবনা রয়েছে। এখান থেকে আসলে মূলত যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা যে দাবিগুলো করে আসছিলেন, যে শিক্ষক লাঞ্ছনার ঘটনা বা তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি আসলে প্রতিষ্ঠা করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো পর্যন্ত শিক্ষক লাঞ্ছনার ক্ষেত্রে যে দুটি তদন্ত কমিটির কথা বলা হচ্ছিল প্রশাসনের পক্ষ থেকে, তার মধ্যে প্রশাসক আজকে যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু একটি মাত্র তদন্ত কমিটি গঠন হয়েছে, যেটি কিনা এখনো কাজ শুরু করেনি। কিন্তু বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি সেটি এখন পর্যন্ত গঠনই করা হয়নি। সুতরাং এই যে 30 তারিখের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পূজার ছুটি যাচ্ছে এবং সেই ছুটির পরে আবারও কিন্তু আসলে নির্বাচন 16 তারিখে, অর্থাৎ প্রায় 5 দিন ছুটির পরে যে 10 দিন সময় পাওয়া যাবে, সেই সময়ের মধ্যে আসলে রাষ্ট্র নির্বাচন করা সম্ভব কিনা সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে উত্তরটি দিয়েছেন তারা বলছেন যে এটি খুবই সম্ভব যদি আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করে। এর আগেও কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছিলাম যে তারা বলছিলেন যে তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার যে ইস্যুটি সেটি কিন্তু তারা স্থগিত রেখেছিলেন এবং ঠিক রাষ্ট্র নির্বাচনের 2-3 দিন আগে কিন্তু এই বিষয়টি উত্থাপিত হয়। ঠিক সেই জায়গাতেই কিন্তু আসলে গালিব বিষয়টি থেকে গেল যে আসলে এই জিনিসগুলো বা চলমান যে সমস্যাগুলো সেটির সমাধান না হওয়া পর্যন্ত আবারও যে 16 তারিখের নির্বাচন সেটি আসলে কতটুকু সঠিকভাবে সম্পন্ন করতে পারবে বিশ্ববিদ্যালয় সেটি আসলে এই সময় গেলেই আসলে বোঝা যাবে। এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে বারংবার এই বিষয়টি নিয়ে যে আলাপ হবে বা তাদের আসলে মনোপুত হচ্ছে কিনা সেইটির উপরে নির্ভর করবে। সুতরাং এখনো পর্যন্ত 16 তারিখে যে রাষ্ট্র নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সেটি নিয়ে এখনো চিন্তা থেকেই যাচ্ছে। গালিব, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে এখনো বিএনপি থেকে কাউকে সবুজ সংকেত কিংবা মনোনয়ন দেওয়া হয়নি, বরং মনোনয়ন প্রত্যাশীদের জনগণের জন্য কাজ করার তাগিদ দিচ্ছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরে জনগণের রায় অনুযায়ী প্রার্থী দেবে বিএনপি। গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে। পিআর নয়, বাংলাদেশের মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত এবং সংবিধান যে পদ্ধতি সমর্থন করে বিএনপি সে অনুযায়ী নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। সকালে দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এই মন্তব্য করেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে যারা পিআর পদ্ধতির দাবি করছেন তাদের উদ্দেশ্য করে ডাক্তার জাহিদ আরও বলেন, প্রার্থী ঘোষণার সময়ও রাজনৈতিক দলটি পিআর পদ্ধতি চায়নি। বাংলাদেশের মানুষ সবসময় বাংলাদেশের সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত এবং এটাই তারা প্র্যাকটিস করেছে। কাজেই দেশের মানুষ কোনো অবস্থাতেই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই ভোট কি এবং যে প্রার্থীকে তারা দেখলো না, যে প্রার্থীকে তারা চিনে না, জানে না, যে প্রার্থীর সাথে তাদের কোনো ইন্টারেকশন হবে না, সেই প্রার্থীকে আমাদের দেশের মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা বাংলাদেশের 54 বৎসরেও এটা প্র্যাকটিস হয় নাই।
নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ইউএনডিপির মাধ্যমে 40,000 বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যার পুরো অর্থায়ন করবে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব বলেন তিনি। দ্রুত কার্য সম্পাদন ও স্বচ্ছতা নিশ্চিত করতে দরপত্র আহ্বান না করে ইউএনডিপির মাধ্যমে এসব বডি ক্যাম কেনা হচ্ছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ভোটের জন্য প্রয়োজনীয় বাজেট নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা আরও জানান, ডলারের দাম স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার থেকে ডলার কিনছে। কিছু অকটেন আনার জন্য, কারণ ইমিডিয়েটলি অকটেন ইলেকশন বডি ক্যামেরা দেওয়া হবে। এটা পুলিশদের জন্য লাগবে 40,000-এর অধিক, যা করে এস্টিমেট করছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। কত টাকা খরচ? এটা টাকা অঙ্ক নাই বললাম, কারণ এটা আমরা প্রকিউর করব ইউএনডিপির মাধ্যমে। অতএব প্রায় 40,000, ওটা এরা হিসাব করে দেবে থেকে। এটা ইউএনডিপির মাধ্যমে এটা ক্রয় করতে। ইউএনডিপি হলো কি, যেমন আমরা ইপিআই টিকা ইঞ্জেকশন ইউনিসেফের মাধ্যমে আনাই, কারণ হয় কি টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে, তারপর আবার প্রাইসের ইস্যু আছে। ইউএনডিপি রেসপন্সিবল, ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে, তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না। দেশে প্রথমবারের মতো ডিপো থেকে পাইপলাইনে বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহের কার্যক্রম শুরু হলো। পদ্মা অয়েলের পতেঙ্গা ডিপো থেকে পাইপলাইনে জ্বালানি সরবরাহ হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার এই কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি সচিব। মাত্র 2 ঘন্টায় 2 লাখ লিটার জেট ফুয়েল সরবরাহ হবে ডিপোতে। বিপিসি চেয়ারম্যান বলেন, এতে শুধু খরচই কমবে না, নিরাপদ ও নির্বিঘ্ন হবে উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ, কমবে সিস্টেম লস। সেই সঙ্গে জহুরুল হক ঘাঁটিতে বিমান বাহিনীর ডিপোতে জেট ফুয়েলের মজুদ গড়ে তোলা সম্ভব হবে। আরও জানাচ্ছেন হাজেরা শিউরি। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন গড়ে 60টি ফ্লাইট ওঠানামা করে। দৈনিক জেট ফুয়েলের চাহিদা প্রায় 2 লাখ লিটার। এতদিন চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলের ডিপো থেকে ট্যাগলরিতে করে জেট ফুয়েল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হতো। পরে রিফুয়েলারের মাধ্যমে সরবরাহ করা হতো উড়োজাহাজে। এক্ষেত্রে চাহিদার পুরো জ্বালানি সরবরাহে সময় লাগত প্রায় 12 ঘন্টা। দুর্ঘটনা, ধর্মঘট সহ নানা দুর্যোগে ব্যাহত হতো সরবরাহ। এই সমস্যা নিরসনে পদ্মা অয়েল থেকে ভূগর্ভস্থ পাইপলাইনে সরাসরি বিমানবন্দরের এভিয়েশন ডিপোতে জেট ফুয়েল সরবরাহের প্রকল্প নেয় বিপিসি। এ সময় বিপিসি চেয়ারম্যান বলেন, এতে বছরে সাশ্রয় হবে 4 কোটি টাকা। জ্বালানি তেলের চুরি ও অপচয় কমবে। সম্পূর্ণ অটোমেটেড হওয়ায় নিরাপদ ও নির্বিঘ্ন হবে জ্বালানি সরবরাহ। বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি পর্যন্ত পাইপলাইন বিস্তৃত হওয়ায় বিমান বাহিনীকে তাদের উড়োজাহাজে জ্বালানি নিতে আর বিমানবন্দরে আসতে হবে না। পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েল ডিপো এবং বিভিন্ন স্টোরেজ ক্যাপাসিটিগুলো অটোমেশনের আওতায় আসছে। ইতোমধ্যে আমরা একটা অটোমেটেড ডিপো কুমিল্লাতে স্থাপন করেছি। সো মানুষ সহ আমাদের হাতের স্পর্শর আর সুযোগ থাকবে না বা প্রয়োজন হবে না। আমাদের কন্ট্রোল রুমে বসে আমাদের কর্মকর্তারা এই কাজগুলো পরিচালনা করতে পারবেন। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বিমানবন্দর ও বিমান বাহিনীর জ্বালানি তেল মজুদের সক্ষমতা বাড়ল। ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পেলে বা চাহিদা বাড়লেও জেট ফুয়েল সরবরাহে ঘাটতি হবে না। ফ্লাইট সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জেট A1 পাইপলাইন প্রকল্পের মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি সরবরাহের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং অদূর ভবিষ্যতে অত্র বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা যদি 100-তে উন্নীত হয়, তাহলে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ কোনো বিঘ্ন সৃষ্টি করবে না। আগামীতে দেশের সব বিমানবন্দরে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রকল্প নেওয়া হবে। সেই সঙ্গে সারা দেশে জ্বালানি তেল সরবরাহের পুরো ব্যবস্থাপনা অটোমেটেড করা হবে বলেও জানান জ্বালানি সচিব। প্রতি বছর আমাদের 4 কোটি টাকা সাশ্রয় হবে। এটা পরিবহন ব্যয় এবং আমাদের যে সিস্টেম লস আছে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি সেটার মাধ্যমে, তো সেই হিসাবে যদি আমাদের প্রজেক্টটা 160 কোটি টাকা খরচ হয়ে থাকে, তাহলে এর টার্ন ওভার পেব্যাক পিরিয়ড হবে 40 বছর।
8 ইঞ্চি ব্যাস ও 5.77 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ সহ পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 170 কোটি টাকা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। ঢাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। বিভিন্ন হাসপাতালে গেল মাসের তুলনায় রোগী ভর্তি বেড়েছে প্রায় দ্বিগুণ। পরিসংখ্যান বলছে চলতি সেপ্টেম্বরের প্রথম 22 দিনে প্রতিদিন গড়ে রোগী ভর্তির সংখ্যা 20 জন ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন বৃষ্টির কারণে এডিসের লার্ভা বেশি ছড়িয়ে পড়ছে। সচেতনতার অভাবে তাই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ভাইরাসজনিত এ ডেঙ্গু জ্বর। বিস্তারিত জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু হার বাড়তে থাকে। সেপ্টেম্বরে আক্রান্ত হয়ে মৃত্যু ঠেকে 60-এর ঘরে। এরপর তড়িঘড়ি করে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে পুনরায় ব্রুটো সূচক নির্ণয়ে জরিপ করতে মাঠে নামে আইইডিসিআর। ঢাকার 2 সিটির 3000-এরও বেশি বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে 463টি বাড়িতে এডিস মশার লার্ভার সন্ধান পায় মাঠকর্মীরা। এই হিসেবে সংস্থাটি জানায় রাজধানীর 14.71% বাড়িতে এডিস মশার অস্তিত্ব রয়েছে, যার ছাপ পড়েছে রাজধানীর হাসপাতালগুলোর উপর। বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী আসায় বেড়েছে চাপ। বিভিন্ন জেলা থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী আসায় বেড়েছে চাপ। মাথা ব্যথা থেকে শুরু হলো, মাথা ঘুরানো শুরু হয়ে গেল, পরে বিছনার থেকে আর উঠতে পারি না। মানে ডেঙ্গু রোগী তো আছেই, অন্যান্য রোগীরাও আছেন, স্কিন ডক্টরের রোগী অনেক বেশি আর কি। রোগীরা বলছেন মশা নিধনে পাড়া মহল্লাতে ফগার মেশিন ও হ্যান্ড স্প্রেতে তরল জীবাণুনাশক ছিটানো কম হচ্ছে। ওই যে আপনার ওষুধ দিত যে সিটি কর্পোরেশন থেকে, না ওগুলা দেয় না আমাদের। আমি তো আসলে বিটিসিএলে চাকরি করি, তো আমাদের কলোনিতে আগে দিত, এখন দেয় না। ছিটানো হয় কয়েকদিন পর পরে আসে, বাট আমার মনে হয় না এটাতে কিছু হয়। এদিকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান স্বাস্থ্যসেবা কেন্দ্রকে দ্রুত বিকেন্দ্রীকরণ করতে হবে, নজর বাড়াতে হবে ডেঙ্গুর হটস্পট এলাকায়। মশা থেকে সুরক্ষিত রাখবো, বিশেষ করে শিশুদেরকে, তাদেরকে মশারির ভিতরে রাখা, সম্ভব হলে আপনার ঘরের চারদিকে জাল লাগিয়ে নিতে পারেন এবং মশাকে দূর করবার জন্য কতগুলো রাসায়নিক পাওয়া যায় যেটা ঘরের ভিতরে নিরাপদে ব্যবহার করা যায়, সেগুলো করতে পারেন। নিচের ঘর এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যেন যেটা পানি জমে মশা জন্ম নিতে না পারে। আর মহাখালীর ডিএনসিসির ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালের পরিচালক জানান ডেঙ্গুর প্রকোপ বাড়ার পেছনে জলবায়ু পরিবর্তনের দায় রয়েছে। অক্টোবর ও নভেম্বরে ভয়াবহ রূপে ফিরে আসতে পারে ডেঙ্গু। আপনারা জানেন যে একটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সারা পৃথিবীতে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তো ডেঙ্গু মশার যে এডিস মশা, এটা বংশ বিস্তারের জন্য কিন্তু 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস সবচেয়ে ফেভারেবল। তো এখন কিন্তু শরৎকালে অ্যারাউন্ড 30 ডিগ্রি টেম্পারেচার থাকতেছে, এটা একটা রিজন হতে পারে। আর হিউমিডিটি ইজ অ্যানাদার ফ্যাক্টর। হিউমিডিটি সাধারণত 70 to 100%-এর মধ্যে থাকলে ব্রিডিংটা সবচেয়ে বেশি হয়। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের হার 40,000 ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে 191 জনের। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন রাজশাহী ঢাকা রুটের পরিবহন শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট রুটে একতা পরিবহন ছাড়া অন্য 4 পরিবহনের বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর রুটের যাত্রীরা। ধর্মঘটের কারণে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো ছেড়ে যায়নি 4টি কোম্পানির কোনো বাস। এতে বিপাকে পড়েন দূরপাল্লার যাত্রীরা। অগ্রিম কাটা টিকিটের টাকা ফিরিয়ে নিতে কাউন্টারে হাজির হন কেউ। একটি মাত্র পরিবহন সচল থাকায় কাউন্টারে দেখা যায় যাত্রীদের ভিড়। বিকল্প হিসেবে অনেকেই ট্রেনে যাতায়াত করছেন। দুর্ভোগ কমাতে অবিলম্বে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান যাত্রীরা। এদিকে সংকট নিরসনে ঢাকায় বাস শ্রমিকদের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকের আয়োজন করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমা দেশগুলোতে আরও এক ধাপ এগোলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। এবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিতীয় স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্স সহ আরও 6 দেশ স্বীকার করে নিল ফিলিস্তিনিদের রাষ্ট্রের অধিকার। এদিকে গাজা নিয়ে আলোচনায় 8 মুসলিম অধ্যুষিত দেশের নেতাদের সাথে আজ বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। Aujourd'hui, l'État de Palestine
যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রত্যাখ্যান করেই ফিলিস্তিনের সমর্থনে জাতিসংঘে সোচ্চার হলেন বিশ্ব নেতারা। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের একদিন পরই রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি পেল আরও 6 দেশের। যুক্তরাজ্যের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিতীয় স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্স সহ আরও 6 দেশ স্বীকার করে নেয় ফিলিস্তিনিদের সার্বভৌম রাষ্ট্রের অধিকার। সোমবার সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে আসে এ ঘোষণা। মধ্যপ্রাচ্য সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের অধিকার মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয়। ফিলিস্তিনকে এদিন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় বেলজিয়াম, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা, মাল্টা আর মোনাকো। Il reviendra aussi à l'État de Palestine de rendre espoir à sa population éprouvée par des années de violence, d'occupation, mais aussi de division et d'incurie. Il lui reviendra donc d'offrir à son peuple un cadre d'expression démocratique renouvelé et sécurisé. প্রায় 66,000 ফিলিস্তিনিকে হত্যা আর ইতিহাসের নির্মমতম ধ্বংসযজ্ঞ রুখতে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হলেও আগ্রাসন চালিয়ে যেতে এখনও বদ্ধপরিকর ইসরায়েল। You're trying to leave the hostages behind. We will not forget them. This war will not end with hostages still in Gaza. Before October 7th, there was a debate about that in Israel. After October 7th, it's off the table. এদিকে ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক জনমত জোরালো হতে থাকায় পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের যুদ্ধাপরাধ নিয়ে তদন্তের জবাবে পুরো আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষিদ্ধ করার কথা ভাবছে ওয়াশিংটন। অন্যদিকে গাজা নিয়ে আলোচনায় 8 মুসলিম অধ্যুষিত দেশের নেতাদের সাথে আজ বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং উপত্যকার শাসক দল হামাসকে বাদ দিয়ে গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা, ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজা পুনর্গঠনে তহবিল নিয়ে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প। নুজহাত কামাল, এখন বিশ্ব। হঠাৎ করে রেকর্ড বৃষ্টি বন্যায় স্থবির পশ্চিমবঙ্গের কলকাতা নগরী। এতে প্রাণ গেছে অন্তত 8 জনের। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার রাতে 5 ঘন্টায় 264 থেকে 332 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ভেসে গেছে 1.5 কোটির বেশি মানুষের বসতি। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় গড়িয়ায়। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বঙ্গোপসাগরের পূর্ব মধ্যাঞ্চল ও উত্তরে সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ। এতে বৃষ্টি আরও বাড়বে বলে সতর্কতাও জারি করা হয়েছে। ভারী ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের মধ্যে বাতিল হচ্ছে অসংখ্য ফ্লাইট। যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে বিভিন্ন বিমান সংস্থা। এ অবস্থায় দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে তৎপরতা শুরু করেছে প্রশাসন। শেষ করছে এখন দুপুর। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, জানালেন ইসি সচিব। তালিকায় না থাকায় বিকল্প জমা দেওয়ার নির্দেশ। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত দেশ। নিউ ইয়র্কে মার্কিন বিশেষ দূতের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা। আজ শুরু সাধারণ পরিষদের অধিবেশন। নিউ ইয়র্কে আখতারের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দায় এনসিপি, জামায়াত, বিএনপির। দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকেই, বলছেন নেতারা। ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে উপাচার্যের কাছে আবিদ উমামা কাদেররা। ভোটার উপস্থিতির তালিকা প্রকাশ না করায় ক্ষোভ। এবং দেশে প্রথমবারের মতো পাইপলাইনে ও উড়োজাহাজে ফুয়েল সরবরাহ শুরু। ডিপোতে 2 ঘন্টায় 2.25 লাখ লিটার তেল সরবরাহের সক্ষমতা। নিরাপদ হবে পরিবহন। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।